ওয়েলকাম স্টুডেন্টস। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টের ক্লাস 12 সেমিস্টার 3 এর কাউন্সিলের একটি মডেল কোশ্চেন পেপার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কোশ্চেন পেপারটির প্রতিটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ওই উত্তরটি কেন সঠিক সেটার ব্যাখ্যা নিয়েও আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও এবং এই যে মডেল কোশ্চেনটা দেখতে পাচ্ছ এর পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও পেয়ে যেতে পারো। তো এখানে আসছি যে মডেল কোশ্চেনের প্রথম প্রশ্নটা কী ছিল, যে স্পিচ রেকগনিশন কোন ধরনের সংকেত ব্যবহার করা হয়। এখানে যে চারটা অপশান আছে সেখানে প্রথম অপশান সি অর্থাৎ গটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। এটা অ্যাকোয়াস্টিক সিগন্যাল কেন? কারণ মানুষের কণ্ঠস্বর বা শব্দ বায়ুমণ্ডলের তরঙ্গ আকারে প্রবাহিত হয়, যাকে অ্যাকোস্টিক সিগন্যাল বলা হয়, শব্দ তরঙ্গ বলা হয়। স্পিচ রেকগনাইজেশন সিস্টেম মূলত এই ধরনের অ্যাকোস্টিক সংকেত গ্রহণ করে এবং তা বিশ্লেষণ করে। নেক্সট আসছি পরের প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটার ভিশনের মৌলিক কাজ নয়? কম্পিউটার ভিশনের মৌলিক কাজ নয় হচ্ছে বক্তৃতা স্বীকৃতি অর্থাৎ স্পিচ রেকগনাইজেশন। কম্পিউটার ভিশন অর্থাৎ ক্যামেরা স্পিচ রেকগনাইজেশন করতে পারে না। তাহলে বস্তু শনাক্তকরণ করতে পারে, ইমেজ ক্লাসিফিকেশান করতে পারে, ইমেজ সেগমেন্টেশন করতে পারে, কিন্তু স্পিচ রেকগনাইজেশন করতে পারে না। নেক্সট পরের প্রশ্ন আসছি, নিচের কোন অ্যালগোরিদমটি সাধারণত চিত্র শ্রেণীবিভাগের জন্য ব্যবহৃত হয়? এখানে সিএনএন অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। সিএনএন অ্যালগোরিদমটা হচ্ছে ডিপ লার্নিংয়ের একটি বিশেষ রূপ, যা গ্রিড সদৃশ্য টোপোলজি যেমন ডিজিটাল চিত্র বা ছবি প্রসেস এবং শ্রেণীবিভাগের কাছে সবচেয়ে কার্যকর ও বহুল ব্যবহৃত। নেক্সট পরের প্রশ্ন আসছি কোশ্চেন নাম্বার 4। এখানে একটা কলাম আছে, এই কলামটা ম্যাচ করতে বলেছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, যেখানে রাইট অপশান বলছে একের দাগেরটা যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা হবে চ্যাটবট। নেক্সট 2A বলছে স্পিচ রেকগনাইজেশান হচ্ছে মাইক্রোফোন। তারপরে দেখো 3B যেটা কম্পিউটার ভিশন মানে ইমেজ রেকগনাইজেশান, এবং সেলফ ড্রাইভিং কার যেটা অটোনোমাস ভেহিকেল, সেটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার, অর্থাৎ অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 5। অসংগঠিত ডেটা আনস্ট্রাকচার ডেটার একটি উদাহরণ। আনস্ট্রাকচার ডেটার উদাহরণ হচ্ছে অডিও রেকর্ডিংস, এটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। আর বাকিগুলো যতগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে যেমন এক্সেল স্প্রেডশিট, রিলেশনাল ডেটাবেস টেবিল, কাস্টমার ইনফরমেশান সিস্টেম, এগুলো কিন্তু স্ট্রাকচার ওয়েতে ডেটা সাজানো থাকে, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচার ডেটা। কিন্তু যেটা অডিও, আমি যে কথাটা বলছি, এটাকে বলা হচ্ছে কিন্তু আনস্ট্রাকচার ডেটা। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্র কী? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্র কিন্তু কম্পিউটার সায়েন্সে ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়, লিঙ্গুইস্টিক এখানেও ব্যবহার করা হয়, অর্থাৎ ভাষা বিজ্ঞান সেখানেও ব্যবহার করা হয়। তাই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে সবগুলোতেই ব্যবহার করা হয়। এখানে ডেসক্রিপশানগুলো দেওয়া আছে, তোমরা আরও চাইলে স্ক্রিনটাকে থামিয়ে থামিয়ে ডেসক্রিপশানগুলোও পড়ে দেখে নেবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 7। এনএলপির প্রধান চ্যালেঞ্জ কী? অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাক্যের অস্পষ্টতা সামলানো। মানে আমি একটা সেন্টেন্স বললাম, সেই সেন্টেন্সটা যদি অস্পষ্ট হয়, আমার কথা যদি জড়িয়ে যায়, তাহলে কিন্তু এনএলপি সেটা বুঝতে পারে না। এই কারণে সেইখানটা কিন্তু এটাই হচ্ছে কিন্তু এর প্রধান চ্যালেঞ্জ। পরের প্রশ্ন, নিম্নলিখিত ক্ষেত্রগুলি নির্বাচন করো যেখানে এনএলপি কার্যকর হতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কোথায় কোথায় কার্যকর হতে পারে? দেখো প্রথম অপশানটা আছে স্বয়ংক্রিয় পাঠ্য সংক্ষিপ্তকরণ, এটা করতে পারে। তারপর আছে স্বয়ংক্রিয় প্রশ্ন উত্তর সিস্টেম, এটাও করতে পারে। তথ্য পুনরুদ্ধার, এটাও করতে পারে। এবং ঘয়ের দাগে যেটা আছে উল্লেখিত সমস্ত, তাহলে রাইট অপশান হবে ঘ অর্থাৎ উল্লেখিত সমস্ত। নেক্সট প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে নিচের কোনটি এনএলপি প্রধান কাজগুলির অন্তর্ভুক্ত রয়েছে? তো এখানে
যে অপশানটা আছে সেখানেও কিন্তু উল্লেখিত সবগুলি এটাই হবে, কারণ এনএলপি স্বয়ংক্রিয় সংক্ষিপ্তকরণ করতে পারে, মেশিন ট্রান্সলেট করতে পারে, বক্তৃতা বিশ্লেষণও করতে পারে। নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, মেশিন ট্রান্সলেশন কি? মেশিন ট্রান্সলেশন বলতে কি বোঝায়? এক মানব ভাষাকে অন্য মানব ভাষায় রূপান্তর করা, এটাকে বলা হয় মেশিন ট্রান্সলেশন। যে কোনো মানুষের ভাষা থেকে অন্য কোনো মানুষের ভাষায় রূপান্তর করা। তো পরেরটা আছে দেখো, মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর, বা যে কোনো মানব ভাষাকে ইংরেজিতে রূপান্তর, যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর, কোনোটাই হবে না। মেশিন ট্রান্সলেশন বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটা অ্যাপ্লিকেশান বা কোনো সফটওয়্যারের মাধ্যমে মানুষের একটি স্বাভাবিক ভাষাকে অন্য কোনো স্বাভাবিক ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে, অর্থাৎ অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 11, মরফোলজিক্যাল সেগমেন্টেশন কি? এর উত্তরটা হচ্ছে শব্দগুলিকে পৃথক মরফিমে পৃথক করে এবং মরফিমসকের শ্রেণী চিহ্নিত করে। অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, পার্টস অফ স্পিচ ট্যাগিং নির্ধারণ করে। কে পার্টস অফ স্পিচ ট্যাগিং কীভাবে নির্ধারণ করে বা কে করে? অপশান হচ্ছে খ, বাক্য কাঠামো অনুসারে ডাইনামিকভাবে প্রতিটি শব্দের জন্য পার্টস অফ স্পিচ, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 যেটা আছে এখানে একটা ড্যাশ ছিল, পার্টস অফ স্পিচ ট্যাগিং ড্যাশ নির্ধারণ করে। তো পার্টস অফ স্পিচ ট্যাগিং কী নির্ধারণ করে? অ্যাকচুয়ালি যদি প্রশ্নটা হয় কী নির্ধারণ করে, তাহলে বাক্য কাঠামো অনুসারে ডাইনামিকভাবে প্রতিটি শব্দের জন্য পার্টস অফ স্পিচ নির্ধারণ করে। নেক্সট, কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেন, অনেক শব্দের একাধিক অর্থ থাকে, আমাদের সেই অর্থটি নির্বাচন করতে হবে যা প্রসঙ্গে সবচেয়ে অর্থবহ করে তোলে। এক একটা শব্দের অনেকগুলো মিনিং থাকতে পারে, কিন্তু আমাদের একটা এমন মিনিং খুঁজে নিতে হবে যেটা সবচেয়ে বেশি অর্থবহ হয়, তাহলে সেইটাকে কি বলে? কয়ে বলেছে ফাজি লজিক, খতে বলেছে শব্দ অর্থের ব্যর্থতা নিরসন, আর অগভীর শব্দার্থিক বিশ্লেষণ দ্বারা সমাধান করা যেতে পারে উল্লেখিত সমস্ত। অপশান বি অর্থাৎ খয়ের দাগেরটাই রাইট অ্যান্সার হবে, কারণ একটি নির্দিষ্ট শব্দ বাক্যের প্রেক্ষাপট অনুযায়ী কোন অর্থে ব্যবহৃত হয়েছে তা নির্ধারণ করার প্রক্রিয়াকে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন WSD বলা হয়। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14তে কী আছে দেখো, কোশ্চেন নাম্বার 14তে আছে একজন ব্যক্তি বা ব্যক্তির কথা বলার একটি সাউন্ড ক্লিপ দেওয়া বক্তৃতা পাঠ উপস্থাপনা নির্ধারণ করা হলো। তো সেটা কিভাবে নির্ধারণ করা হয়? অ্যাকচুয়ালি হলো না, কিভাবে নির্ধারণ করা হয়? তাহলে সেটাকে বলা হয় স্পিচ টু টেক্সট, অর্থাৎ কেউ কথা বলবে, সেটাকে পাঠ্য উপস্থাপনা মানে সেটাকে পড়া যাবে, তার মানে কি স্পিচ টু টেক্সট, মানে কথাটা যেটা বলছে সেটা টেক্সটে কনভার্ট হওয়া, সেটাকেই বলতে চাইছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15তে বলেছে ভাষাতাত্ত্বিক মরফোলজি ড্যাশ হলো প্রতিবিম্ব শব্দগুলিকে তাদের মূল আকার হ্রাস করার প্রক্রিয়া। এখানে একটা ড্যাশ আছে, অরিজিনাল প্রশ্নতে ড্যাশ আছে, সেটা এখানে মিস্টেক হয়ে গেছে, তাহলে এর উত্তরটা হবে স্টেমিং। এবার স্টেমিং কাকে বলে? স্টেমিং বলতে বোঝায় কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে শব্দের বিভিন্ন পরিবর্তিত বা প্রতিবিম্বিত রূপকে কেটে ছেটে তার মূল বা কাণ্ড আকারে যেমন ওয়াকে রূপান্তরিত করার প্রক্রিয়াকে স্টেমিং বলে। অর্থাৎ ওয়াকিং আছে, সেটাকে যদি আমি ওয়াক লিখি সেটাকে বলা হচ্ছে স্টেমিং। মানে স্টেম মানে কাণ্ড বা মূল, স্টেমিং মানে মূল যে ব্যাপারটা, মূল যে ওয়ার্ডটা থাকবে সেটাকে বলছি স্টেম। যেমন ইটিংয়ের স্টেমিং করলে কী হবে? ইট হবে, সেটাকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে স্টেমিং। নেক্সট, কোশ্চেন নাম্বার 16। এআইতে স্পিচ রেকগনাইজেশন সিস্টেমের প্রাথমিক উদ্দেশ্য কী? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, কথ্য ভাষাগুলি শনাক্তকরণ ও টেক্সটে পরিবর্তন। তাহলে স্পিচ রেকগনাইজেশন সিস্টেমের প্রধান কাজ হচ্ছে মানুষের যে আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে এবং টেক্সটে পরিবর্তন করে। নেক্সট, কোশ্চেন নাম্বার 17। বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মেলাও।
তো বাম দিক এবং ডান দিকে যে স্তম্ভ আছে সেটার রাইট অ্যান্সার হবে অপশান এ। তোমরা একটু মিলিয়ে নিও এবং এখানে ডেসক্রিপশান দেওয়াই আছে, তোমরা একটু পড়ে নিও। কোশ্চেন নাম্বার 18, তথ্য বিশ্লেষণের জন্য এআইতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি স্পিচ সিগন্যাল থেকে নিষ্কাশন করা হয়? এখানে রাইট অ্যান্সার হচ্ছে MFCC। এখানে বর্ণনাটা একটু দেখো। MFCCর পুরো কথা হলো মেল ফ্রিকোয়েন্সি স্ক্রিপ্টাল কোএফিসিয়েন্টিয়াল। এটি অডিও ও স্পিচ প্রসেসিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা মানুষের কান যেভাবে শব্দ শোনে তার উপর ভিত্তি করে স্পিচ সিগন্যাল থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিষ্কাশন করে, সেটাকে বলা হয় MFCC। নেক্সট পরের প্রশ্ন আসছি, স্পিচ রেকগনাইজেশন সিস্টেমে ড্যাশ বলতে বোঝায় অবাঞ্ছিত শব্দ যা প্রকৃত স্পিচ সিগন্যালের স্বচ্ছতা বিনষ্ট করে। তাহলে এখানে হবে নয়েজ। নয়েজ হচ্ছে অবাঞ্ছিত শব্দ যা প্রকৃত স্পিচ সিগন্যালের স্বচ্ছতা বিনাশ করে। নয়েজ মানে যে অরিজিনাল যে সাউন্ড তার সঙ্গে আরও কিছু সাউন্ড যদি মিশে যায় সেটাকেই বলছি আমরা নয়েজ। এখানে বলেছে মূল সিগন্যালের চারপাশে যে কোনো অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় শব্দ বা রেকর্ডিং বা শোনার মানকে খারাপ করে দেয় তাকেই নয়েজ বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, স্পিচ রেকগনাইজেশন সিস্টেমে ASR এর পুরো কথার মানে কি? পুরো কথা হলো অপশান এ। এবার আসছি কোশ্চেন নাম্বার 21, নিম্নলিখিত কোনটি অডিও ফাইল ফরম্যাটের উদাহরণ নয়? এখানে WMV, MP3, WAV, AIFF হলো অডিও বা শব্দ সংরক্ষণের ফাইল। অন্যদিকে WMV উইন্ডোজ মিডিয়া ভিডিও হলো একটি ভিডিও ফাইল ফরম্যাট, এটা কিন্তু অডিও নয়, অর্থাৎ অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসছি, এটা একটা কলাম আছে, সেই কলামের যে ম্যাচিংটা হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ডেসক্রিপশান দেওয়া আছে, তোমরা স্ক্রিনটা পজ করে ডেসক্রিপশানটা দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কম্পিউটার ভিশনে ইমেজ সেগমেন্টেশন বলতে বোঝায়? কম্পিউটার ভিশনে ইমেজ সেগমেন্টেশন বলতে কি বোঝায়? এখানে সেগমেন্টেশন বলতে ভাগ করা বোঝায়, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার হচ্ছে ক, ইমেজগুলিকে ছোট ছোট অংশে ভাগ করে, সেটাকেই বলা হয় ইমেজ সেগমেন্টেশন। নেক্সট 24 কোশ্চেন, নিম্নলিখিত কোন পদ্ধতি কম্পিউটার ভিশনের অবজেক্ট শনাক্তকরণে সাহায্য করে? অপশান হচ্ছে CNN। CNN কি করে? CNN হচ্ছে ছবির ভেতরে জটিল বিন্যাস বা ফিচারগুলো চিনতে পারে, তাই কম্পিউটার ভিশন অবজেক্ট শনাক্তকরণ এবং ক্লাসিফিকেশানের জন্য এটি প্রধান পদ্ধতি। তাহলে কম্পিউটার ভিশনে অবজেক্ট শনাক্তকরণের জন্য প্রধান পদ্ধতি হচ্ছে কিন্তু CNN। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 25 কোশ্চেনে বলেছে ইমেজ প্রসেসিংয়ের প্রথম ও প্রাথমিক কাজ হলো ড্যাশ। তাহলে ইমেজ প্রসেসিংয়ের প্রথম ও প্রাথমিক কাজ হলো ইমেজ এনহ্যান্সমেন্ট। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 26, JPEGর পুরো নাম কি? JPEGর পুরো নাম হচ্ছে অপশান এ। এবার আসছি জয়েন্ট ফটোগ্রাফ এক্সপার্টস গ্রুপ। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 27, নিম্নলিখিত ইমেজ প্রসেসিংয়ের ধাপগুলো সঠিক ক্রমে সাজাও। এখানে ক খ গ ঘ দেওয়া আছে, কতে একটা সিকোয়েন্স দেওয়া আছে, খতে একটা দেওয়া আছে, গতে আরেকটা দেওয়া আছে, ঘতে আরেকটা সিকোয়েন্স দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ, স্কেলিং, এনহ্যান্সমেন্ট, মরফোলজিক্যাল প্রসেসিং, সেগমেন্টেশন। এটাই হচ্ছে ইমেজ প্রসেসিংয়ের সঠিক ধাপ। নেক্সট পরের প্রশ্ন আসছি কোশ্চেন নাম্বার 28, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এবং এখানে তার ডেসক্রিপশানও দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে। নেক্সট, কম্পিউটার ভিশনের সাধারণত কোন ধরনের ইমেজ ব্যবহার করা হয়? কারণ কম্পিউটার ভিশনে কিন্তু 2D ইমেজ ব্যবহার করা হয়, কারণ এখানে ডিজিটাল ছবি বা ছবিগুলো মূলত ম্যাট্রিক্স বা গ্রিড আকারে থাকে, যার দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ দুটি মাত্রা থাকে। এই জন্য কম্পিউটার ভিশনে কিন্তু 2D ছবির উপরেই কাজ করে। কোশ্চেন নাম্বার 30,
30-এর প্রশ্নতে বলেছে বিবৃতি এবং দুটো বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে সত্য মিথ্যা খুঁজে বের করতে হবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2। এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। বিবৃতি 1 হচ্ছে সত্য, ইমেজ প্রসেসিংয়ের ইনপুট হলো ইমেজ। আর অপশান 2 লেখা আছে ইমেজ প্রসেসিংয়ের আউটপুট হলো সিগন্যাল। তা না, ইমেজ প্রসেসিং করে আউটপুট হলো ইমেজ। এখানে অপশান এ সত্য, অপশান বি মিথ্যা। ইমেজ প্রসেসিং ইনপুট হিসাবে ছবি নেয় আর আউটপুট হিসাবে একটা উন্নত ছবি তৈরি করে, তাই অপশান এ সত্য, অপশান বি মিথ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 31। কোন শব্দটি বাহ্যিক কারণগুলি দ্বারা সৃষ্ট একই টাইম সিরিজে নিয়মিত বিরতির প্যাটার্ন পুনরাবৃত্তিকে বর্ণনা করে? তো এখানে যেটা বলেছে যে এমন কোন শব্দ নিচের আছে যেটা বাহ্যিক কারণগুলি দ্বারা সৃষ্ট একটি টাইম সিরিজ যার নিয়মিত বিরতিতে প্যাটার্ন পুনরাবৃত্তি বর্ণনা করে। অপশান হচ্ছে এ, এটার অপশান এ। কারণ টাইম সিরিজ বা সময় সারণী ডেটার 1 বছর বা তার কম সময়ে নির্দিষ্ট নিয়মিত ব্যবধানে কোনো প্যাটার্নের বারবার পুনরাবৃত্তি ঘটে। যেমন কি ওয়েদার চেঞ্জ, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিক্রির তারতম্য, তখন তাকে সিজনালিটি বা ঋতুগত পরিবর্তন বলা হয়ে থাকে। নেক্সট আসছি 32। ARIMA এরিমা মডেলটির প্রাথমিকভাবে ড্যাশের জন্য ব্যবহৃত হয়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে এরিমা হচ্ছে পুরো নাম এখানে দেওয়া আছে। এটি একটি অতি জনপ্রিয় স্ট্যাটিস্টিক্যাল মডেল যা মূলত কোনো একটা নির্দিষ্ট সময় সারণীর ডেটা অতীত মান বিশ্লেষণ করে ভবিষ্যতের মান পূর্বাভাস বা প্রেডিক্ট করতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 33। এরিমা মডেলে AR এবং MA উপাদানের ক্রম নির্ধারণে করতে সাধারণত কোন প্লট ব্যবহার করা হয়? এখানে অপশান সঠিক উত্তরটা কিন্তু দুটোই আছে, যে ACF এবং PACF, এটা কিন্তু দুটোই রাইট অ্যান্সার হতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 34। শিক্ষার্থী প্রতিটি বাড়ির আকারের উপর ভিত্তি করে আবাসন মূল্যায়ের ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছে। একজন শিক্ষার্থী কি করছে? প্রতিটি বাড়ির আকার, সাইজ উপর ভিত্তি করে আবাসন মূল্যের বাড়ির দামের ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছে। এটা কি ধরনের রিগ্রেশন? এটাকে বলা হয় লিনিয়ার রিগ্রেশন। নেক্সট, কেন লিনিয়ার রিগ্রেশন বলা হয়? এখানে একটি মাত্র স্বাধীন চালক বা ইনপুটের উপর ভিত্তি করে একটি কন্টিনিউয়াস মানের ভবিষ্যৎবাণী করা হচ্ছে। একটি ইনপুট যেখানে বাড়ির আকার, এবং কন্টিনিউয়াস মান কোনটা? আবাসনের মূল্য। বাড়ির আকারের উপর ডিপেন্ড করে তার ভ্যালু নির্ধারণ করা হচ্ছে, তাই এটা লিনিয়ার রিগ্রেশন। নেক্সট আসছি লাস্ট প্রশ্ন। রিগ্রেশন অ্যানালাইসিসে যে ভেরিয়েবলটি ভবিষ্যৎবাণী করা হচ্ছে তা হলো দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। রিগ্রেশন অ্যানালাইসিসে যে ভেরিয়েবলের মান আমরা অন্য ভেরিয়েবলের সাহায্যে বের করব বা প্রেডিক্ট করার চেষ্টা করি তাকে নির্ভরশীল ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। তো আমি সমস্ত প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম। এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে সঠিক উত্তর অন্য কিছু হতে পারে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের অন্য কোনো মতামত থাকলেও জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।